নমস্কার, সুস্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। চোখের আলো ফেরানো কিন্তু শুধু একটা চিকিৎসার বিষয় নয়, এটি আপনার আত্মবিশ্বাস, নিরাপত্তা এবং জীবনকে নতুন করে বাঁচার একটা তাগিদা যোগায়। একটা সময় ছিল যখন ক্যাটারাক্ট অপারেশন খুব কঠিন ছিল, ভয় ছিল, মানুষের মনের মধ্যে প্রশ্ন থাকতো, দ্বিধা থাকতো এবং ছিল অন্তহীন অপেক্ষা। কিন্তু এখন খুব ছোট্ট সার্জারির মাধ্যমে আপনি পেতে পারেন খুব সহজেই আপনার দৃষ্টি ফেরত এবং আপনার আত্মবিশ্বাস, আপনার মুখের হাসি। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আধুনিক প্রযুক্তিতে ছানি অপারেশন। আমার সাথে স্টুডিওতে রয়েছেন দুই বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ, যারা তাদের পুরো জীবন উৎসর্গ করেছেন আমাদের সকলের চোখের আলো ফিরিয়ে দিতে। আমার সাথে স্টুডিওতে রয়েছেন ডক্টর রতীশ চন্দ্র পাল স্যার, দূরদর্শন আপনাকে স্বাগত জানাই। স্বাগত জানাই আপনাদের সবাইকে। এবং রয়েছেন ডক্টর সুগত পাল স্যার, সুস্বাস্থ্যে আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আপনাদের স্বাগত। ধন্যবাদ। অবশ্যই দর্শক বন্ধুদের জন্য বলবো, আমি জানি আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন, অনেক দ্বিধা, অনেক ভয়, কিন্তু আজ আমরা খুব সহজ করে এই প্রশ্নের উত্তর জেনে নেব ডাক্তারি পরিভাষায় এবং অভিজ্ঞতার মাধ্যমে। প্রথমেই ডক্টর পাল, আসছি আপনার কাছে। ধরুন একটা মানুষ যে সারা জীবন সংসারের ভার বহন করেছে, হঠাৎ করে তার চারিপাশটা অন্ধকার হয়ে যাচ্ছে, সে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে, সে পরনির্ভরশীল হয়ে পড়ছে, ধরে নেওয়া যাক তার ছানি হয়েছে। তো ছানি বলতে ঠিক কি বুঝি, ছানিতে কি হয় স্যার? ছানি আমাদের এমন একটি আবশ্যিক জরুরি প্রয়োজন। তিনটে মেইন কারণের জন্য আমাদের দরকার। শিক্ষাগত কারণের, শিক্ষার জন্য দরকার, দ্বিতীয়ত হচ্ছে লাইভলিহুডের জন্য দরকার, তৃতীয়ত হচ্ছে উন্নত জীবনযাপনের জন্য দরকার। যে কথাটা আপনি প্রথমেই বললেন যে তার জীবনটা দুর্বিষহ হচ্ছে। তো ছানি বলতে একটা জিনিস স্ট্যাটিস্টিক্স বোধহয় খুব ইম্পর্টেন্ট, যে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি যে সার্জারি হয় সেটা হচ্ছে ক্যাটারাক্ট সার্জারি, ছানি। আপনাদের অবগতির জন্য জানাই যে ভারতবর্ষে গত বছরে উই আর প্রাউড অফ, আমরা প্রায় 1 কোটি লাখ ভাগ ছানি অপারেশন করেছি। তো ছানি বলতে এইটুকুন বোঝায়, এটা বিশেষ কিছু খুব সহজ ভাষায় যদি আমরা বলতে চাই, যে চোখের মধ্যে লাইট যায়, লাইট গেলে পর সেটা প্রতিবিম্ব তৈরি হয় ব্রেনে এবং সেই ব্রেন থেকে আমরা দেখতে পাই। কিন্তু কোনো কারণে নর্মাল ভগবান প্রদত্ত যে ন্যাচারাল লেন্স আছে সেটা সময়ের সাথে সাথে যদি অস্বচ্ছ হয়ে যায়, সেই পরিমাণে লাইটটা চোখের ভেতরে যেতে পারে না, সেটাকে আমরা সাধারণ ভাষায় আমরা ছানি বলি। এখানে কিছু পিকচারিয়াল আছে, আপনারা দেখতে পারেন, যেটা হচ্ছে নিজের ছানির প্রকারভেদ। আমরা আরো একটু বিস্তারিতভাবে ডক্টর সুগত পালের কাছে জেনে নেব যে ছানি কত রকমের হয়, তার প্রকারভেদ যদি একটু বলেন। আচ্ছা, আগেই বললেনই ছানি মেনলি বয়সজনিত রোগ, এবং বয়সের সাথে সাথে হলেও আরও কিছু কিছু কারণে ছানি হতে পারে, যেমন কিছু ওষুধ, স্টেরয়েড অনেক দিন নিতে হচ্ছে, বা চোখে চোট লেগেছে, বা কিছু কিছু সময় জন্মগত কারণেও ছানি হতে পারে। তো গ্রসলি যদি আমরা এইভাবে ভাগ করি, তারপরে আবার ছানির ডিফারেন্ট টাইপ আছে। ছানির লেন্সের কোন জায়গাটাতে ছানিটা হচ্ছে, যেমন যদি লেন্সের একেবারে পেছনের লেয়ারে হয় এক ধরনের ছানি, তার জন্য এক ধরনের অসুবিধা হয়, বা ছানির মাঝখানটায়, লেন্সের মাঝখানটায় হলে আমরা বলি নিউক্লিয়ার স্ক্লেরোটিক ক্যাটারাক্ট। এই ধরনের ছানি অনেক সময় পেশেন্ট, ছানি রয়েছে, পেশেন্ট বলে যে অসুবিধা হচ্ছে না, বা তার মাঝখানে কর্টিক্যাল ক্যাটারাক্ট, এটাও এক ধরনের ছানি। এটা কোথা দিয়ে হচ্ছে এই ছানিটা, তার উপরে পেশেন্টের অসুবিধে কতটা হবে নির্ভর করে। আর কিছু সময় পেশেন্টের সচেতনতার অভাবে হোক বা কোনো কারণে হোক, ডিলে হতে হতে ছানি কিন্তু পুরোপুরি পেকে যেতে পারে, যেটাকে আমরা বলি ম্যাচিওর, বা তার পরের স্টেজে আমরা যেটাকে বলি হাইপার ম্যাচিওর ক্যাটারাক্ট। তো আমরা নর্মালি চক্ষু বিশেষজ্ঞরা পেশেন্টকে পরীক্ষা করে আমরা দেখে নিই কী ধরনের ছানি এবং তার অপারেশন কতটা জরুরি বা কীভাবে এগোনো যাবে, আমরা সেইভাবে ডিসাইড করি ছানির প্রকারভেদের উপরে। বেশ, ধরুন আমরা যেহেতু অপারেশনের কথা শুনলাম, ডক্টর পাল আসছে আপনার কাছে। যে আগেকার ছানির পদ্ধতি, অপারেশনের পদ্ধতি যেমন ছিল, এখন নিশ্চয়ই বিজ্ঞানের অগ্রগতির জন্য এটা অনেকটা পাল্টেছে, খুব তাড়াতাড়ি মানুষ সুস্থ হয়ে যাচ্ছে, বাড়ি ফিরে যেতে পারছে, সেই ব্যাপারে যদি একটু বলেন। ছানির হচ্ছে দুটো পার্ট। একটা পার্ট প্রথমেই যেটা বললাম, যে ভগবান প্রদত্ত ক্রিস্টালাইন লেন্স অস্বচ্ছ হয়ে গেছে, সেটাকে বের করে ফেলে দিতে হবে। তো আগেকার দিনের ছানির অপারেশন মানে ছিল সেই লেন্সটাকে আমি বের করে ফেলে দিলাম, কিন্তু দেখার জন্য বাইরে একটা মোটা চশমা পড়তে হয়।
1980 থেকে শুরু হলো যে দেখার জন্য মোটা চশমার পরিবর্তে এমন কিছু ইমপ্লান্ট আমি চোখের মধ্যে যেখান থেকে ছানিটাকে আমি সরালাম সেই জায়গায় দিয়ে দিলাম, যাতে বাইরে চশমাটার প্রয়োজনীয়তাটা ততটা না পড়ে বা কিছু ক্ষেত্রে হচ্ছে পড়ে। তো এই রিমুভাল প্রসেসটা আস্তে 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 এটা খুব বৈপ্লবিক পথ আমরা বলতে পারি। সেটার এখন বেশিরভাগ ছানি অপারেশনে সবাই আমরা গ্রামের দিকে ফেকো, ফুকো, চাকো, যাই চুষি বলি না কেন, সাইন্টিফিক নেম হচ্ছে ফেকো এমালসিফিকেশন। মানেটা হচ্ছে যে ছানিটাকে খুব ছোট্ট একটা ছিদ্রর মধ্যে দিয়ে, উদাহরণ হিসাবে বোঝাই যে একটা ছানি সাধারণত 11 থেকে 13 মিলিমিটার হচ্ছে উইডথ থাকতে পারে। তো এটা বের করতে গেলে 11 থেকে 13 মিলিমিটার কাটতে হবে। এখন আমরা একটা খুব ছোট্ট ছিদ্র দিয়ে, একটা আল্ট্রাসাউন্ড দিয়ে সেই ছানিটাকে আমরা গুঁড়ো 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 ইমালসিফাই করে নিতে পারি এবং সেই ছোট্ট ছিদ্রটা দিয়ে আমরা বের করে দিতে পারি। এবং সেই ছোট্ট ছিদ্র দিয়ে আমরা আধুনিক যে সমস্ত ইন্ট্রাওকুলার লেন্স ইমপ্ল্যান্ট বসানো যায়, ফোল্ডেবল লেন্স, সেই ফোল্ডেবল লেন্স বসানো যায়। স্বভাবতই একটা ইনজুরি, একটা হাতের কাটা যদি 10 মিলিমিটার হয় আর হাতের একটা কাটা যদি 2 মিলিমিটার হয়, আমরা শুকোনোটা অতি দ্রুত হবে, যেটা 2 মিলিমিটার, এটা স্বাভাবিক সেন্স বলে। তো চোখের ক্ষেত্রেও শুধু শুকোনোর ব্যাপার নয়, সেফটির ব্যাপার যখন আসে, কারণ চোখ এটা বেসিক্যালি এমন একটা অঙ্গ যেটা বাইরের জগতের সাথে খুব একটা যোগাযোগ নেই, মানে অ্যানাটমিক্যালি যোগাযোগ নেই, যে কোনো পথ নেই। তো এখানটায় আমরা যখন হচ্ছে একটা অ্যাটমসফেরিক প্রেশারের মধ্যে আমরা নিয়ে আসছি, আমি যদি সেই কনজেনিয়াল অ্যাটমসফিয়ার চোখের মধ্যে যেটা ন্যাচারাল প্রসেস রয়েছে, সেই চোখের প্রেশার হোক, সেই চোখের রক্ত সঞ্চালন হোক, সেটাকে যদি সঠিক পদ্ধতিতে আমি রেখে যদি করতে পারি, রিস্কটা কম। রিস্ক কম মানে তাতে সেফটি অনেক বেশি, আউটকাম অনেক বেটার। বেশ, এটা বোঝা গেল। এবার ডক্টর সুব্রত পাল আসছে আপনার কাছে। আগেকার দিনের একটা ধারণা ছিল যে একেবারে ছানি পুরোপুরি পাকা না পর্যন্ত সাধারণত অপারেশনের কথা ভাবা হতো না, কিংবা ধরুন বেশিরভাগ মানুষই ভাবতেন যে শীতকালে একটু ঠান্ডা পড়লে হয়তো অপারেশনের করার কথা ভাবতেন। এই যে ধারণাগুলো, এটা কতটা সঠিক, বা এখন কি ধারণা পাল্টেছে? এটা আপনি খুব ভালো একটা প্রশ্ন করলেন। এটা কিন্তু সেই সময়কার বিচারে একদম সঠিক ধারণা। কেন? যেটা ডক্টর পাল বললেন, আগেকার দিনে বড় করে কাটতে হতো, কাজেই ছানি কাটা অংশটা জুততে সময় লাগতো এবং তার থেকে কিছু কিছু কমপ্লিকেশনের চান্স থাকতো, যার জন্য রেস্ট্রিকশন অনেক বেশি থাকতো। সেকেন্ডলি, আগেকার দিনে ছানিটা কিন্তু পুরোপুরি বার করে নিয়ে আসা হতো, যার জন্য আমাদের চোখের লেন্সটা, চোখের ভেতরে যে লিগামেন্টস দিয়ে সাপোর্টেড থাকে, যেটাকে আমরা বলি জোনিউল, ছানি পেকে গেলে জোনিউলগুলো দুর্বল হতো এবং ছানিটা বার করে আনা সুবিধে হতো। এখন কিন্তু ঠিক তার উল্টো। এখন আমরা ওই জেমসের চকলেট খেতাম ছোটোবেলায়, যদি আমি ভাবি এখন কি করা হয়, ওর ওপরের খোলটা ছাড়িয়ে নিয়ে ভেতর থেকে পুরোটা বার করে নিই এবং পেছনের লেয়ারটা রাখা হয়, যার উপরে আমরা লেন্সটাকে বসাই। কাজেই জোনিউল যদি উইক হয়ে যায়, ছানি পেকে গেলে, জোনিউল উইক হয়ে গেলে কিন্তু আমাদের লেন্সটা বার করা একটু ডিফিকাল্ট হতে পারে। সেই জন্য এখন কিন্তু ছানি পেকে যাওয়ার আগেই অপারেশন করানো উচিত। সেকেন্ডলি, যেটা ডক্টর পাল বললেন, ছোট্ট ফুটো করে এখন অপারেশন, ওটা তাড়াতাড়ি জুড়ে যায়, যার জন্য কিন্তু পেশেন্টের ব্যাক টু নর্মাল লাইফ ইজ ভেরি কুইক। 1 মাসের গল্প আর কিন্তু এখন নেই। এখন বেশিরভাগ পেশেন্টই কিন্তু একদিনের মধ্যেই ছুটছে, সন্ধেবেলায় ফোন করে বলছে, ডাক্তারবাবু আমি কিন্তু টিভি দেখতে বসে গেছি। তো এখনকার বিচারে আস্তে আস্তে, যেটা বললেন বৈপ্লবিক পরিবর্তন, সেটা হয়েছে। অনেক দ্রুত ব্যাক টু নর্মালসি, এবং পেকে যাওয়ার আগে যদি অপারেশন করা হয় তার রিস্ক অনেক কম, তার রিকভারি অনেক বেটার। বেশ, এটা সত্যি একটা বিপ্লব এনেছে আমাদের চিকিৎসা বিজ্ঞানের মধ্যে। অনেক মানুষ, তবে এখন যেটা বোঝা যাচ্ছে ডক্টর পল, যে ছানি অপারেশনটা অনেকটা পার্সোনালাইজড হয়ে গেছে, কারণ এক একজন মানুষের এক এক রকম কাজ, তাদের এক এক রকম প্রফেশন রয়েছে। মানুষ অনেক সচেতন হয়েছে, তারা অনেক সময় বেশি প্রশ্ন করে যে ধরুন মাল্টিফোকাল লেন্স নেব, মোনোফোকাল লেন্স নেব, এই শব্দগুলো তারা কিন্তু জানে। তো এই জিনিসগুলো আরও একটু সহজ করে কোন মানুষের জন্য কোন লেন্সটা জরুরি, সেটা যদি একটু বুঝিয়ে বলেন। খুব ভালো প্রশ্ন, এবং এটা আমার মনে হয় একটু বোধহয় বিশদে যদি আমরা আলোচনা করি সাধারণ মানুষের ভাষায়, তাহলে আমাদের পক্ষে সম্ভব। আজকে আমরা প্রশ্ন করতে পারি যে 40 বছরের নিচের একজন লোক, কারোর দেখবেন দূরে একটা বেশি পাওয়ারের চশমা লাগছে, কারোর একটা কম পাওয়ারের চশমা লাগছে, কারোর একটা স্ফেরিক্যাল পাওয়ার লাগছে, কারোর একটা সিলিন্ড্রিক্যাল পাওয়ার লাগছে। 40-এর নিচে যদি হয়, একটা কাজ দিয়েই মনোফোকাল
কাজ দিয়ে আমরা দূরে কাছে দেখে নিতে পারছি। 40-এর উপরে যখনই হচ্ছে আমরা বলি বাইফোকাল বা ট্রাইফোকাল বা প্রোগ্রেসিভ, এই জিনিস দিয়ে দেখতে পারি। তো ছানিটা সাধারণত যেটা ডক্টর সুগত পাল বললেন যে মেইন যে কারণ সেটা হচ্ছে বয়সজনিত কারণ এবং 40-এর উপরেই দাঁড়ায়। তো এটা রিপ্লেসমেন্টটা ডিপেন্ড করে হচ্ছে আমার মানুষের এক্সপেকটেশন কি। আমি একটা স্ট্যাটিস্টিক্স দিতে পারি, আমরা বিভিন্ন জায়গায় স্ট্যাটিস্টিক্সের উপর যখন কাজ করি, একটা লোককে যখন জিজ্ঞাসা করা হয় যে ছানি অপারেশনের পর আপনি দেখবেন চশমা দিয়ে দেখবেন না চশমা ছাড়া দেখবেন, কাছেরটা চশমা ছাড়া দেখবেন না দূরেরটা চশমা ছাড়া দেখবেন, সাধারণত সেই স্ট্যাটিস্টিক্স বলে যে 70%-এর উপর মানুষ চায় যে আমি ছানি অপারেশনের পর দূরের এবং কাছের জিনিস চশমা ছাড়া আমি পরিষ্কারভাবে হচ্ছে দেখব। এখন এখানে কতগুলো বাস্তবতার ব্যাপার রয়েছে। বাস্তবতার ব্যাপার, একটা জিনিস আমরা যখন বিচার করি দুভাগে দেখা উচিত। আমরা বলি খুব বেশি কমও না, আবার বেশিও না, আমাদের সীমাবদ্ধতাটা জানা উচিত। আমি আজকে সবাইকেই যদি আমরা একটা মাল্টিফোকাল বলি যে এমন একটা কাজ আমরা লাগিয়ে দিলাম, সব জিনিসেরই একটা সুবিধা আছে অসুবিধা আছে। যেমন এখানে আমরা পিকটোরিয়াল আমরা দেখতে পাচ্ছি পরপর 3টে ছবি রয়েছে, যে একটাতে খুব ক্লিয়ার, একটাতে মাঝামাঝি ক্লিয়ার, আর একটাতে ঝাপসা। তো এটা একটা এস্টিগমেটিজম কারেকশনের জন্য এটা ব্যাপারটা গেল। ঠিক তেমনি যেমন আমরা এমন একজন ব্যক্তি রয়েছেন যে সে রাত দিন তাকে গাড়ি চালাতে হয়, তাকে যদি আমরা একটা ট্রাইফোকাল লেন্স বা মাল্টিফোকাল লেন্স লাগিয়ে দিই, কিছু কিছু ক্ষেত্রে তার অসুবিধা আসতে পারে। কিন্তু একজন মহিলা বাড়িতে কাজ করেন, হাউস ওয়াইফের কাজ করেন, উনি গল্প বই পড়তে ভালোবাসেন, তার ক্ষেত্রে ডেফিনেটলি এটা ট্রাইফোকাল ভালো লাগবে। ঠিক তেমনি তার মাঝামাঝি একজন, মনে করুন ডাক্তার আমার মতো একটা প্রফেশনাল, প্রবাবলি আমরা একটা ইডফ লেন্সের মধ্যে যাব, যে কাছেরটা খুব কাছের জিনিস আমি একটু চশমা দিয়ে দেখে নেব, কিন্তু মাঝামাঝি জিনিসটা আমি পরিষ্কারভাবে দেখব এবং দূরের জিনিসটাও আমি পরিষ্কারভাবে দেখব। তবে আপনাদেরকে জ্ঞাতার্থে আমি দর্শকবৃন্দ যারা রয়েছেন দূরদর্শনে আজকে শ্রোতা এবং দর্শক, তাদের জন্য জানাই, যখনই আমরা দেখি যে একটা সমস্যার অনেকগুলো সমাধান, আমরা জানি যে এটা প্রবাবলি নট অ্যাকুরেট সমাধান। আমরা এই বিগত 40 বছরের ইতিহাসে আমরা যেটা দেখছি, ওয়ার্ল্ড ইজ হেডিং টুয়ার্ডস প্রবাবলি দু রকমের লেন্স। কি লেন্স? একটা হচ্ছে আমরা বলছি যে অ্যাডভান্স মোনোফোকাল লেন্স। না, হোয়াট ইজ মিন বাই দিস অ্যাডভান্স মোনোফোকাল লেন্স? যে এমন একটি লেন্স যেটা দিয়ে আমি দূরেরটা খুব ভালো দেখব, কাছেরটাও আমি কিছুটা দেখে নেব। কারণ আমাদের দৈনন্দিন জীবনে সবথেকে বেশি প্রয়োজন এখন একটি অস্ত্র, সেটা হচ্ছে সেলফোন। আর তারপর যারা বেশি চাই তারা হচ্ছে এটা ট্রাইফোকাল লেন্স, যে ট্রাইফোকাল লেন্সের মধ্যেও বেসিক্যালি বিভিন্ন রকমের ফিজিক্স রয়েছে, এখানে এই আলোচনার পরিসর নয়, যে আমি দূরের এবং কাছের সবগুলোই দেখব। এবং এ মিক্সচার অফ ইডফ অ্যান্ড ট্রাইফোকাল, প্রবাবলি এই অ্যাডভান্স ট্রাইফোকাল বা যেটাকে আমরা বলি কন্টিনিউয়াস রেঞ্জ অফ ভিশন। তো আমি যদি এটাকে সামারাইজ করি, প্রবাবলি ইন কামিং 10 ইয়ার্স পৃথিবীতে দু রকমের লেন্স থাকবে। একটা হচ্ছে যে মোনোফোকাল, অ্যাডভান্স মোনোফোকাল, তাতে কী হবে, দূরেরটা আমি পরিষ্কার দেখব, কাছেরটা আমি কিছুটা দেখব, কিছুটা চশমা নিয়ে পড়ে নেব। আর মিক্সচার অফ প্রেসবায়োপিক লেন্স বা লাইফস্টাইল লেন্স, সিআরবি লেন্স, যেটা হচ্ছে মিক্সচার অফ ইডপ এবং ট্রাইফোকাল লেন্স, যেখানে হচ্ছে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমি পাবো, আর ডিসঅ্যাডভান্টেজ যেমন স্টার, হেলোস, গ্লেয়ার এগুলো একটু কম হবে যারা গাড়ি টাড়ি চালান। এটাই হচ্ছে আমরা এই করছি, মানে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা এটা অভিজ্ঞতা লাভ করছি। তাহলে বোঝা গেল যে মোটামুটি রোগীকে ঠিক প্রশ্নটা করতে হবে এবং তার কি চাহিদা সেটা প্রকাশ করতে হবে। এই যে কি ধরনের লেন্স সে ব্যবহার করবে, তার উপকারিতা এবং খরচ, এই দুটো সে ব্যালেন্স করবে কি করে, আর কোন জিনিসটা গেম চেঞ্জার বলে আপনি মনে করেন ডক্টর পাল? অ্যাকচুয়ালি এখন পেশেন্টরা কিন্তু অনেক সচেতন। ওনারাও জানেন যে ওনাদের চোখের জন্যে কী ধরনের লেন্স হলে ভালো। হ্যাঁ, স্পেশালি শহরে আমি দেখেছি এটা। এবং আমাদের বেসিক্যালি কাজটা হয় একটু গাইড করে দেওয়া, যেটা ডক্টর পাল বললেন রতীশদা, যে লাইফস্টাইলের সাথে ম্যাচ করা, সেটা আমাদের ম্যাচ করতে হবে। নাইট ড্রাইভিং যে করে তার জন্য কিন্তু ট্রাইফোকাল লেন্সে অনেক, যেটাকে আমরা বলি গ্লেয়ার অ্যান্ড হ্যালোজ হতে পারে, তো তাকে আমরা ওই লেন্সটা দেওয়া উচিত নয়। কিন্তু এগেন প্রযুক্তি এমনভাবে এগোচ্ছে, হয়তো 5 বছর বাদে ট্রাইফোকাল লেন্সও গ্লেয়ার অ্যান্ড হ্যালোজ হবে না। আবার ম্যাচিংয়ের আরেকটা হচ্ছে যার হাউস ওয়াইফ, যার বই পড়েন অনেক বেশি, তার ক্ষেত্রে আমরা ট্রাইফোকাল লেন্স দিতে পারি এবং যাতে করে বেশিরভাগ সময় চশমা লাগবে না। কিন্তু এই ধরনের লেন্স
একটু খরচ সাপেক্ষ, কিন্তু এর সমাধান কি? এখন মেড ইন ইন্ডিয়ার মতো ইন্ডিয়ান কোম্পানিজগুলো কিন্তু অত্যন্ত গুণমানে ভালো লেন্স, যাদের অনেক বাইরের দেশেও এক্সপোর্ট হচ্ছে, ইন্ডিয়ান ট্রাইফোকাল, ইন্ডিয়ান ইডফ লেন্স, যেগুলোর খরচ কিন্তু বিদেশি লেন্সের 60 ভাগ, কিন্তু কার্যক্ষমতা অলমোস্ট বিদেশি লেন্সের 100 ভাগের। তো এই ক্ষেত্রে ইন্ডিয়ান লেন্সগুলো যাদের খুবই ইচ্ছে যে চশমা আমি যতটা পারি কম পরবো, আমি একদম লেটেস্ট লেন্স নেবো, তাদের জন্য কিন্তু এই ধরনের লেন্স ইজ এ গুড অপশন। বেশ, আমরা তো শুনলাম যে ধরুন যেগুলো খরচ সাপেক্ষ ব্যাপারে লেন্সের সম্বন্ধে বুঝলাম। ডক্টর পাল, আপনি যদি বলেন যে সাধারণ মানুষ যার এই এতটা খরচা করার সামর্থ্য নেই, সে কি ধরনের লেন্স ব্যবহার করতে পারে এবং তাতে সে কমফোর্টেবলি মোটামুটি দৈনন্দিন কাজটা চালিয়ে দিতে পারবে? একটু আগেই আমি যেটা বললাম, যেদিকে সায়েন্স এগোচ্ছে, টেকনোলজি এগোচ্ছে, যে একটা সমস্যার মাল্টিপল সমাধান নয়, একটা সমস্যার একটাই সমাধান। ডক্টর সুগত পাল খুব সুন্দরভাবে এটা বুঝিয়ে বললেন যে স্ট্যান্ডার্ড দৈনন্দিন ইউজের জন্য প্রবাবলি এটা অ্যাডভান্স মনোফোকাল, যে দূরেরটা আমি পরিষ্কার দেখব, কাছেরটা আমি কিছুটা দেখে নেব, খুব ছোট অক্ষর দেখতে গেলে আমাকে একটা চশমা পড়তে হবে। আর তার থেকে বেশি যাদের দরকার, সেটা হয়তো একটু বেশি খরচ সাপেক্ষ হোক, ইন্ডিয়ান হোক কি ইম্পোর্টেড হোক, সেটা দুটোর মধ্যে এটা কম্বিনেশন অফ ট্রাইফোকাল অ্যান্ড ইডফ লেন্স, যে এই কারণে ট্রাইফোকালের যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে কেটে যাবে, আর ইডফের যে ডিসঅ্যাডভান্টেজ কেটে যাবে। একটা ম্যাচ অ্যান্ড মিক্স কাইন্ড অফ থিং, যেটাকে আমরা লাইফস্টাইল লেন্স বা সিআরবি লেন্স বলি, সেই দুটোই হচ্ছে আলটিমেটলি থাকবে। যেহেতু ব্যাপারটা খুবই সহজ এই মুহূর্তে মনে হচ্ছে, তবে একটু জানতে চাইবো যে ধরুন একটা চোখ অপারেশন করার কতদিন পরে আর একটা চোখ করা যেতে পারে, বা দুটো চোখই কি একসাথে করা যেতে পারে ডক্টর বল? বাইরের দেশে এবং ইন্ডিয়াতেও এখন কিছু কিছু জায়গায় কিন্তু সেম ডেতে সার্জারি শুরু হয়েছে। দুটো চোখ বাইরের দেশে অনেক দিন ধরেই আছে, ইন্ডিয়াতেও কিছু কিছু জায়গায় হয়েছে, যেখানে আমরা বলি সাইমালটেনিয়াস বায়োল্যাটারাল ক্যাটারাক্ট সার্জারি। কিন্তু আমাদের দেশের ক্লাইমেট, আমাদের দেশের সব কিছু বিবেচনা করে আমার মনে হয় দুটো চোখের মধ্যে কয়েকদিনের গ্যাপ দেওয়াটা বেটার। এবং তার কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে, আমরা যখন লেন্স চুজ করি, লেন্সের পাওয়ারের মাপার জন্য একটা টেস্ট হয় যেটা বায়োমেট্রি। বায়োমেট্রি একটা টেস্ট যেটা কোনো পরীক্ষায় কিন্তু 100% অ্যাকুরেট হয় না। যদি একটা চোখের বায়োমেট্রি অ্যাকুরেট না হয়, আমরা লেন্স বসিয়ে দিলাম, দেখা গেল না ওনার পাওয়ার এসে গেছে, বায়োমেট্রি অ্যাকুরেট হয়নি, সেই একই দিনে যদি অন্য চোখের লেন্স বসিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সম্ভাবনা আছে দুটো চোখেরই বায়োমেট্রি ইনঅ্যাকুরেসির জন্য ওনার অনেকটা পাওয়ারের চশমা লেগে গেল। তো এই সুবিধাটা কিন্তু পাওয়া যায়, প্লাস পেশেন্টকে প্রথম চোখের অপারেশনের থেকে একটু রিকভারিরও টাইম দেওয়া যায় যদি কিছুদিনের গ্যাপে দুটো চোখ অপারেশন করা হয়। কিন্তু প্রযুক্তি যেভাবে এগোচ্ছে এবং আমাদের অপারেশন থিয়েটারের মান, যে এয়ার এক্সচেঞ্জ ইউনিট বা অটোক্লেভিং, মানে যেভাবে আমরা ইনস্ট্রুমেন্টকে স্টেরিলাইজ করি, সেই মান কিন্তু এখন ইউরোপিয়ান কান্ট্রিজের সমান হয়ে গেছে। কাজেই অদূর ভবিষ্যতে কিন্তু এখানেও আমরা দেখব একই দিনে দুটো ছানি অপারেশন হয়ে যাচ্ছে। বেশ, এরপরে আসি ডক্টর পাল আপনার কাছে, যে কি কি ধরনের সাবধানতা একজন রোগী নেবে, এবং বিশেষ করে আজকাল তো ঘরে ঘরে ডায়াবেটিস, আমাদের ইন্ডিয়া ডায়াবেটিসের ক্যাপিটালই বলা যেতে পারে, সেক্ষেত্রে সেই রোগীদের জন্য আলাদা করে কি ধরনের তারা সাবধানতা নেবে? খুব ভালো প্রশ্ন। তার কারণ প্রতি 6 জনের মধ্যে একজন ডায়াবেটিস, এবং একটু আগেই বললাম যেটা এভারেজ ছিল 50 বছরের উপরে আমরা দেখতাম ছানি অপারেশনের জন্য যেত, এখন আমাদের অভিজ্ঞতায় দেখছি 40 বছর অনওয়ার্ডস ক্যাটারাক্ট অপারেশন করতে হচ্ছে, বাধ্য হচ্ছে লোকজন। তার মধ্যে মূলত দুটো কারণ, একটা কারণ হচ্ছে ডায়াবেটিস, আর একটা কারণ হচ্ছে মাইনাস পাওয়ার। বয়সের সাথে সাথে এই দুটো ফ্যাক্টরকে আমরা যখন অ্যাড করি, ক্যাটারাক্টটা একটু হচ্ছে তাড়াতাড়ি পড়ে বা এগিয়ে চলে। এখন ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা কি করতে পারি? ডায়াবেটিসের ক্ষেত্রে সব থেকে প্রথম প্রয়োজন, ডায়াবেটিসটা যেন ওয়েল কন্ট্রোল থাকে এট দ্য টাইম অফ সার্জারি। কারণ আমরা জানি ডায়াবেটিস আনকন্ট্রোল সার্জারি ইনফেকশন চান্স ইজ মাচ মোর হায়ার দেন ইন ডায়াবেটিস উইথ কন্ট্রোল ব্লাড সুগার, চান্সটা হচ্ছে অনেক কম। তো এটা করার জন্য আমরা সাধারণত যেটা করতে চাই, সেটা একটাই জিনিস আমরা বলি যে কন্টামিনেশন থেকে একটু দূরে থাকলাম। কন্টামিনেশন দূরে থাকলাম মানে যে অন্তত কিছুদিন, ডক্টর সুব্রত পাল পরিষ্কার ভাষায় বললেন যে যেটা আমরা বলি অতি কমও ভালো নয়, অতি বেশিও ভালো নয়,
যে একটা নির্দিষ্ট সময়ের জন্য 5 থেকে 7 দিন চোখের মধ্যে জলটা লাগালাম না। খাবার দাবারের ক্ষেত্রে বা ব্লাড সুগার কন্ট্রোলের ক্ষেত্রে যেরকমভাবে যতটা পারা যায় ওয়েল কন্ট্রোল করে রাখলাম বিফোর সার্জারি এবং এট দ্য টাইম অফ সার্জারি, সো দ্যাট রিকভারি বিকামস মোর ফাস্টার। এর বাইরে ডায়াবেটিক পেশেন্ট হওয়ার জন্য আলাদা কোনো রকম চোখের ক্যাটারাক্ট অপারেশনের জন্য এক্সট্রা কেয়ার নেওয়ার দরকার নেই। যেমন আমি টিভি দেখবো না বা বই পড়বো না বা নর্মাল খাবার দাবার করবো না বা চলাফেরা করবো না, এরকম কোনো ব্যাপার নেই। ডক্টর পল, আপনি এ ব্যাপারে আরো যদি কিছু বলতে চান। আমি একটা জিনিস দর্শক বৃন্দদের জন্য বলবো, হ্যাঁ, অনেকেই মনে করেন যে আমার ছানি অপারেশন হয়ে গেল বাস আর চোখের কিন্তু কোনো প্রবলেম হবে না। সেটা কিন্তু মনে রাখতে হবে, যেটা ডক্টর রথীশ পাল বললেন, ডায়াবেটিস কিন্তু সারে না এবং যত বয়স বাড়তে থাকবে ডায়াবেটিসের ডিউরেশন বাড়তে থাকবে এবং চোখে ডায়াবেটিস রেটিনা অ্যাফেক্ট করার চান্স কিন্তু থাকবে। সেই জন্যে আপনারা কিন্তু ছানি অপারেশন হয়ে গেলেই ভুলে যাবেন না যে আপনার রেটিনাটাও কিন্তু রেগুলার চেক করাতে হবে বছরে একবার। কারণ সুগার থেকে যদি রেটিনা ড্যামেজ হয় তার কিন্তু যত আগে এটা ধরা পড়বে চিকিৎসা তত তাড়াতাড়ি করা সম্ভব। সেকেন্ড জিনিস হচ্ছে, অনেক সময় ছানি পড়েছে তার সাথে ডায়াবেটিসের ড্যামেজ আছে, ডাক্তারবাবু হিসেবে আমরা বলে দিই আগে আপনি ডায়াবেটিসের ড্যামেজটার চিকিৎসা করেন। অনেক সময় পেশেন্টরা আমাদের চাপ দিতে থাকে যে না ছানিটা করে দিন, তাতে কিন্তু আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই আপনাদের কিন্তু মনে রাখতে হবে যে ছানি এবং ডায়াবেটিস বা চোখের আরও কিছু কিছু রোগ কোএক্সিস্টিং হতে পারে এবং আপনার চক্ষু বিশেষজ্ঞর অ্যাডভাইস অনুযায়ী আপনি কিন্তু এগোবেন। ওনাকে কিন্তু বলে দেবেন না যে আগে আমার ছানিটা করে দিন, কারণ তাতে কিন্তু আপনার চোখের ক্ষতিও হতে পারে। এবং রেগুলার চক্ষু পরীক্ষা, ইফ ইউ হ্যাভ ডায়াবেটিস, রেটিনা টেস্ট রেগুলার অ্যাটলিস্ট ইয়ারলি ইজ ভেরি ভেরি এসেনশিয়াল। বেশ, তাহলে ডক্টর পাল বোঝা গেল যে সব সময় যে ছানি অপারেশন করলেই সে ভালো দেখবে তার কোনো মানে নেই, মানে পিছনের পর্দাটাও ভালো থাকা জরুরি। সেই ব্যাপারে একটু আর কি ধরনের সমস্যা হলে ছানি অপারেশন করলেও সে হয়তো ভালো দেখতে পেল না এবং সে ভাবলো যে মানে সে বুঝতেই পারছে না কেন এই জিনিসটা হলো। দেখুন, পার্সেন্টেজ ওয়াইজ এখানে কতগুলো ব্যাপার রয়েছে। যে কম দেখা 40-এর উপরে যদি আমরা যাই, ছানির জন্য কম দেখে যে পার্সেন্টেজ, তাছাড়াও কিন্তু আরও কিছু কারণ রয়েছে এবং আমাদের দেশে এটা এখন বেশি বেশি করে আসছে, লাইক ইউরোপিয়ান কান্ট্রি। যেমন একটা হচ্ছে ম্যাকুলার ডিজেনারেশন, আর একটা হচ্ছে গ্লকোমার জন্য যেই সমস্ত সমস্যা। ডক্টর সুব্রত পাল বিউটিফুলি বললেন যে বিভিন্ন রেটিনোপ্যাথিস, তার মধ্যে খুব লিডিং কজ হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তো এটা চোখটা ছানিটা অপারেশন করার আগে সব থেকে ভালো হয় রুটিন যে টেস্টগুলো সেটা হচ্ছে একটা করিয়ে নেওয়া, এবং দ্বিতীয় হচ্ছে যে টেস্ট করিয়ে নিয়ে আমি ছানি অপারেশন করলাম, আমি ভালো দেখলাম, দ্যাট ডাজেন্ট মিন যে আমার একটা ভবিষ্যতে এএমডি হবে না, একটা গ্লোকোমা ডেভেলপ করবে না, একটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি হবে না, বা একটা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হবে না, বা অন্য কোনো ডিজিজ হবে না। কারণ এটাও আমাদেরকে বুঝতে হবে, সাথে সাথে আমাদের যে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, আমাদের এক্সপেক্টেন্সি অফ লাইফ হচ্ছে গোয়িং হায়ার, এবং যত এক্সপেক্টেন্সি অফ লাইফ হায়ার যাবে আরও কিছু জিনিস ক্যাটারাক্ট ছাড়াও এটা আসবে। তো আমি যদি সামারাইজ করি যে ছানি অপারেশনের আগে কতগুলো টেস্ট ছিল অপশনাল, কতগুলো টেস্ট হচ্ছে ম্যান্ডেটরি। আমরা বলি যতটা সম্ভব যতটা কভার করা যায়। যেমন রেটিনার ব্যাপারে আমরা যদি সিম্পলি রেটিনার একটা স্ক্যান আমরা করে নিই, যদি ছানিটা খুব ফুল ছানি থাকে যে স্ক্যান করা যাচ্ছে না, সেখানটা আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি করে নিলাম। ছানি অপারেশনের আগে আমরা একটু ইন্ট্রাঅকুলার প্রেশারটা আমরা দেখে নিলাম। এই সমস্ত ব্যাপারগুলো এখন মোটামুটি প্রোটোকলের মধ্যেই চলে এসছে। আমরা দুটো প্রোটোকল নিয়ে চলি, একটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে প্রোটোকল রয়েছে এনপিসিবি, আর আমাদের প্রফেশনাল অর্গানাইজেশন AIUS এর প্রোটোকল। তার মধ্যে অপশনাল যত জিনিস সেইগুলো যদি একটু ভালো মেশিন দিয়ে করে নেওয়া যায়, প্রবাবলি ইট গেটস বেটার সেফটি এবং আউটকামের দিক দিয়েও এটা হচ্ছে ভালো হয়। বেশ, তবে ছানি অপারেশন নিয়ে আমাদের দর্শক বন্ধুদের মনের মধ্যে অনেক প্রশ্ন, অনেক মিথ আছে, সবকিছুই আজকে ভাঙার চেষ্টা করব। দর্শক বন্ধুর সঙ্গে রয়েছেন, আমরা সমস্যাটা শুনে নিই। হ্যালো, নমস্কার, আপনার সমস্যাটা যদি বলেন। নমস্কার, আমি পূর্ব বর্ধমান জেলা অন্তর্গত বড়মালিয়া গ্রাম থেকে উমাপতি মণ্ডল কথা বলছি। আপনার সমস্যাটা বলুন। সমস্যাটা হচ্ছে আমার মা দিন 15 হচ্ছে চোখ অপারেশন করেছে, ঠিক আছে। তা এখন তো আধুনিক পদ্ধতিতে যে চোখ অপারেশন হয়, ছানি মানে ছানি পরিষ্কার করা হয়। তা এখন কি উনি পরিশ্রম করতে পারবেন, যেমন রান্নাঘরে যাওয়া বা
হয়তো টিভি দেখা বা আপনাদের প্রোগ্রামগুলো দেখা, ওগুলো কি করতে পারবে? দিন 15 হচ্ছে। বেশ, আপনি শুনতে থাকুন। আরো একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, আপনার সমস্যাটা হ্যালো বলুন, হ্যালো শুনছি। বলছি যে আমার 2020-তে চোখ অপারেশন হয়েছে। নমস্কার, আমি বেহালা থেকে বলছি। আমি 2020-তে আমার চোখ অপারেশন হয়েছে, দুটো চোখে হয়েছিল। কিন্তু আমি বছর খানেক পর থেকে বাঁ চোখের সাইড দিয়ে আলোর ঝলকানি দেখতে পাই, ফ্ল্যাশিংটা হয়। হ্যাঁ, সেটা কেন হচ্ছে এবং সেটার জন্য কি করা উচিত? বেশ, আপনি শুনতে থাকুন। আরো একজন, আপনি কি ডায়াবেটিক, এটা শোনা হলো না, যাই হোক, আরো একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। প্রথম ফোনে আসছি ডক্টর সৌগত পাল, আপনি এই ব্যাপারে কি বলবেন? আচ্ছা, যেটা আমি বললাম কি পদ্ধতিতে অপারেশন হয়েছে তার উপরে কিছুটা ডিপেন্ড করে যে কত তাড়াতাড়ি ব্যাক টু নর্মাল লাইফ। আমি কিন্তু আমার পেশেন্টদের যাদের ফেকো বা মাইক্রোফেকো মানে ফেকোর থেকেও সূক্ষ্ম ফুটো করে অপারেশন, সেই দিন থেকে টিভি দেখতে অ্যালাউ করি। কারণ পেশেন্টদের চোখে প্যাড দেওয়া থাকে না, পেশেন্টরা দরকার হলে সানগ্লাস চাইলে পরতে পারেন বা একটা সাদা চশমা পরতে পারেন, টিভি দেখতে কোনো বাধা দিই না। মোবাইল দেখাটা ডিপেন্ড করে কী ধরনের লেন্স লাগানো হচ্ছে। যেটা ডক্টর পাল বললেন, মনোফোকাল লেন্সে কিন্তু দূরের জিনিসটা দেখা যাবে মোটামুটি, বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। কাছের জন্য চশমা লাগবে। সেক্ষেত্রে মোবাইল, উনি যে চোখে অপারেশন হয়েছে সেই চোখে কিন্তু দেখতে একটু অসুবিধা হবে যতক্ষণ না পাওয়ার দেয়া হচ্ছে, কাছের পাওয়ার। কিন্তু ওনার যদি পুরনো চশমা থাকে এবং সেই পুরনো চশমায় যেহেতু ওনার অন্য চোখে পাওয়ার দেওয়া আছে যেটা অপারেশন হয়নি, সেটাই যদি উনি দেখতে পান কোনো অসুবিধে নেই, দেখতে পারেন। রান্নাঘরে যাওয়া আমি নর্মালি কোনো রেস্ট্রিকশন দিই না, কিন্তু দৈনন্দিন বেসিক অ্যাক্টিভিটি একদম নর্মাল। চানের ব্যাপারে বা চোখে জল লাগানো বা সুইমিং করা, এগুলোর ব্যাপারে কিন্তু আমরা ডাক্তারদের মধ্যেও কিছু কিছু থাকে, যেটা ডক্টর পাল বলছেন অনেকগুলো, যত মত তত পথ বেসিক্যালি। তো নর্মালি কয়েকদিনের গ্যাপ চান বা জল লাগানোর ক্ষেত্রে কিন্তু দেয়া বেটার। বেশ, আমি নিজে পার্সোনালি 3 দিন বাদ থেকে চান করতে অ্যালাউ করি এবং তারা নর্মাল লাইফে ফিরে যাচ্ছে। দ্বিতীয় ফোনে যাই ডক্টর পাল, যেটা উনি বললেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। একটু আগেই যে কথাটা বলছিলাম, আমি যদি তার কন্টিনিউয়েশন এবং রিলেভেন্সটা নিই, যে একটা ক্যাটরাক্ট অপারেশন করে নিলাম মানেই সারা জীবনের ইমিউনিটি হয়ে গেল আমার ভালো দৃষ্টি, তা কিন্তু নয়। তার সাথে রেটিনার প্রবলেম থাকতে পারে, কর্নিয়ার প্রবলেম থাকতে পারে, গ্লকোমার প্রবলেম থাকতে পারে, ব্লাড ভেসেলসের প্রবলেম থাকতে পারে, রেটিনোপ্যাথি থাকতে পারে, এইসব থাকতে পারে। তো আপনি যে সমস্যাটা বললেন এটা খুব কমন সমস্যা। একটাকে আমরা বলি ফ্ল্যাশেস অফ লাইট, বিদ্যুৎ চমকের মতো দেখছি, আর একটা আমরা বলি ফ্লোটার্স, কালো 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 দেখছি। এটা খুব কমন সমস্যা। এটা নর্মাল এজিং প্রসেসের জন্য হতে পারে, কিন্তু আমরা ডাক্তাররা এই ব্যাপারে যে জিনিসটা ভয় পাই, এটা নাথিং বাট এ সিরিয়াস কমপ্লেন অফ ইরিটেশন অফ দ্য রেটিনা, যে রেটিনাটা ইরিটেট করছে। রেটিনাটা ইরিটেট করছে, এখানে কিছু হয়তো ঔষধপত্র আমরা এনএসএইড দিই, কিন্তু আমরা যেটা সব থেকে বেশি ভয় করি সেটা হচ্ছে রেটিনাটা একটা চেক করে, রেটিনায় যদি কোনো রকমের ফুটো টুটো ছিদ্র টিদ্র হয়ে থাকে, সামান্য একটা লেজার করলেই হয়তো এটা বন্ধ হয়ে যাবে। পরবর্তী পর্যায়ে এটাকে যদি আমরা নেগলেক্ট করি যে আমি তো ক্যাটরাক্ট অপারেশন করে নিয়েছি, আমার রেটিনার কোনো সমস্যাই নেই, পরবর্তীকালেই সেটা রেটিনার ডিট্যাচমেন্ট আকারে আসতে পারে এবং একটা বড় অপারেশনে এটা রূপান্তরিত হতে পারে। তো এটা খুব ভালো ইম্পর্টেন্ট। আমরা আই কেয়ারের ক্ষেত্রে আমি দর্শক বন্ধুদের আর একটাও জিনিস জানিয়ে রাখি, আমরা যখনই বলি যে কোনো দেশে, কান্ট্রিতে বা কোনো রিজনে আই কেয়ার ডেভেলপ করছে কি করছে না, দুটো জিনিস দিয়ে আমরা পরিমাপ করি। একটা আমরা বলি প্রেসবায়োপিক চশমা, যে কত লোক 40 বছর বয়সের পর চশমা কাছের দেখার জন্য চশমা পড়ছেন, আর কত লোক কতটা ক্যাটরাক্ট আছে, সেই ক্যাটরাক্টের মধ্যে কত পার্সেন্ট লোক ক্যাটরাক্ট অপারেশনে যাচ্ছেন। কারণটা একটু যদি এক্সপ্লেন করে দিই তাহলে বুঝতে খুব সুবিধা হবে। কারণ 40 বছর বয়সের পর যদি চশমাটা আমরা ইউজ না করি, আমরা ভুলে যাই যে কতটা কাছের জিনিস আমরা দেখতাম। আর একটা সাফিসিয়েন্ট ক্যাটরাক্ট হয়ে যাওয়ার পর ক্যাটরাক্ট অপারেশনটা যদি আমরা না করি, আমরা ভুলে যাই যে কোনটা স্বাভাবিক দৃষ্টি কোনটা অস্বাভাবিক দৃষ্টি। কিন্তু যদি আমরা ক্যাটরাক্ট অপারেশন এবং প্রেসবায়োপিক বা রিডিং গ্লাস যদি আমরা ইউজ করতে থাকি, সামান্যতম যখন ডেভিয়েশন দেখতে পাই তখনই আমরা সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিই। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট জরুরি সংখ্যা বলতে পারেন বা জরুরি ঘটনা বলতে পারেন, যে দুটো জায়গায়, যে জায়গায় দেখবেন সব থেকে বেশি
পড়ার চশমা, প্রেসবায়োপিক গ্লাস বা যত বেশি ক্যাটারাক্ট অপারেশন হচ্ছে, অটোমেটিক্যালি চোখের অন্যান্য সমস্যার সমাধানও তত ইজিয়ার হয়ে যায়। বেশ, এটা তো আমরা শুনলাম। এরপরে আরও একটা সাধারণ সমস্যা, সাধারণত রোগীরা বলে অপারেশনের পরেই যে একটা সাইডে কিছু একটা কালো দেখছি বা একটা অস্বস্তি, একটা ডিসকমফর্ট, এই জিনিসটাকে কিভাবে আপনি তাদের মনে একটু সান্ত্বনা দেবেন, বা এটা কি স্বাভাবিক? খুবই ভালো প্রশ্ন, আবার বলবো। এটা হচ্ছে আমরা যে লেন্স ইউজ করি, ইন্ট্রাকুলার লেন্স, সেটা কিন্তু আমাদের নর্মাল ক্রিস্টালাইন লেন্সের থেকে অনেক পাতলাও হয় এবং সাইজেও ছোট হয়, যার ফলে লাইট রেজ যখন চোখের ভেতরে যায় রেটিনায় যাওয়ার জন্যে, কিছু ক্ষেত্রে ওটা ওই লেন্সের এজ থেকে রিফ্লেকশন হয়। এবং যে কথা আমরা বলি না অনেক সময় প্রদীপের তলে অন্ধকার, তো কি হয় ওই লেন্সের পেছনের যেখান থেকে রিফ্লেকশন হচ্ছে ওই জায়গায় মনে হয় ডান চোখ হলে ডান দিক, বাঁ চোখ হলে বাঁ দিক, অনেক সময় মনে হয় কিছু আটকে আছে বা একটা কালো ছায়া পড়ে আছে। এটাকে আমরা আমাদের ডাক্তারি পরিভাষায় বলি নেগেটিভ ফটোপসিয়া। এটার কিন্তু অনগোয়িং অনেক রিসার্চ চলছে কীভাবে এটাকে অ্যাভয়েড করা যায়। তো একটা উপায় দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই পেশেন্টদের ব্রেন কিছুদিনের মধ্যে ওটাকে অ্যাডজাস্ট করে নেয়। দুই হচ্ছে যে আমরা অপারেশনের পরে যদি চশমা পরি, চশমার ফ্রেমও কিন্তু এই লাইট রেসগুলোকে কেটে দেয় এবং এই প্রবলেমটা অনেকটাই দূর হয়ে যায়। বেশ, এরপর একটু আসি যে একটা অপারেশন তো ডাক্তারবাবুরা খুব সুন্দর করে করে রোগীকে না দৈনন্দিন জীবনে ফিরিয়ে দিলেন, কিন্তু কি কি ধরনের লাইফস্টাইল মডিফিকেশন তাকে করতে হবে, কি কি নিয়মাবলী তাকে সারা জীবন ফলো করে যেতে হবে, সেটা যদি ডক্টর পাল আপনি একটু বলেন। এক নম্বর হচ্ছে যে প্রথম কথাই বললাম যে এটা ক্যাটারাক্ট অপারেশন মানেই এটা সারা জীবনের চোখের সমস্ত সমাধানের ইমিউনিটি নয়। সব থেকে ভালো হয় বছরে একবার যদি আমরা রুটিন চেক আপ করি না। দ্বিতীয় হচ্ছে যদি কমন যেগুলো আমরা দেখি যে যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসটা কন্ট্রোল করা এবং চোখটা একবার দেখানো। তৃতীয় হচ্ছে যে যদি কোনো রকমের ব্লাড প্রেশার থাকে, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, একবার হচ্ছে স্ক্রিন করানো। তৃতীয় ব্যাপার হচ্ছে যে কোনো রকমের ম্যাকুলোপ্যাথি বা ম্যাকুলার ডিজেনারেশন বয়সের জন্য যেগুলো হচ্ছে সেটাকেও একবার চেক করানো। এই ৩-৪টে ব্যাপার বছরে যদি আমাদের সব থেকে বড় জিনিস হচ্ছে কোনো কিছু যদি কমপ্লেন হয় সাথে সাথে যে আমি হঠাৎ করে ঝাপসা দেখছি, কালো ঝিরঝিরে দেখছি, বিদ্যুৎ চমকের মতো দেখছি, লেখাটা দেখছি একটু আঁকাবাঁকা হয়ে গেছে, এই সমস্ত কমপ্লেন সাথে সাথে দেখানো। আদারওয়াইজ সব থেকে সেফ থাকা যায় বছরে একবার আমরা যেটাকে বলি রুটিন আই চেক আপ, রুটিন আই চেক আপটা করে নেওয়া হচ্ছে ভালো। আর আরেকটা জিনিস দর্শকদের জ্ঞানার্থে জানিয়ে রাখি, ছানি অপারেশন হয়ে যাওয়া এবং ছানি না অপারেশন দুটোর মধ্যে চোখের কিন্তু বেসিক কোনো ফারাক নেই যে ছানি অপারেশনের আগে আমি এই কাজ করতাম আর ছানি অপারেশনের পরবর্তী জীবনে এই কাজ আমার রেস্ট্রিকশন। ক্যাটারাক্ট সার্জারি এমন একটা সার্জারি এবং এমন পদ্ধতিতে করা হয়, দেয়ার ইজ নো ডিফারেন্স প্রি ক্যাটারাক্টাস লাইফস্টাইল যে জায়গায় এবং পোস্ট ক্যাটারাক্টাস লাইফস্টাইল মেনটেন্যান্সের যে জায়গায় কোনো তফাৎ থাকবে না। বেশ, আরও একটা জিনিস ডক্টর পাল জেনে নেব যে ধরুন অনেক সময় নানান ধরনের ছানি আছে, গ্রেডস অফ ছানি আছে, সেক্ষেত্রে কোন সময় অপারেশন তাকে করতে হবে সে বুঝবে কি করে? দুটো জিনিস সেক্ষেত্রে আমি বলবো। এক হচ্ছে পেশেন্ট যদি অ্যাসিমটোমেটিক হয় তাহলে দে ক্যান ওয়েট। ছানি পড়লেই সাথে সাথে অপারেশন করে নিতে হবে তা নয়, ইট হ্যাজ টু বি ইন দ্য রাইট টাইম। কিন্তু সিমটমস এবং পেশেন্টের লাইফস্টাইলের উপর অনেক কিছু ডিপেন্ড করে। ধরুন আপনার ছানি পড়েছে এবং আপনার মেন কাজ হচ্ছে ঘড়ি ছাড়ানো, আপনার কিন্তু অতি অল্প ছানিতেই সেক্ষেত্রে অসুবিধা হবে। আবার অন্যদিকে আপনি হয়তো রিটায়ার্ড লাইফ লিড করেন, টেলিভিশনও খুব একটা দেখেন না, শুধু বসে গান শোনেন, বইও বেশি পড়েন না, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় একটু বেশি ছানিতেও আপনার অসুবিধে নাও হতে পারে। কিন্তু তার সাথে আরেকটা জিনিস যুক্ত হবে, সেটা হচ্ছে আপনার অন্য কোনো চোখের রোগ আছে কি না। ধরুন ডায়াবেটিস আছে, ছানিটা আপনার ভালোই পড়েছে, আপনি অপারেশন চাইছেন না, কিন্তু আপনার ডাক্তারবাবু হয়তো আপনার চোখের ভেতরটা ভালো করে দেখতে পাচ্ছেন না। সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবু যদি মনে করেন, যদি আপনাকে অ্যাডভাইস করেন যে না আপনার রেটিনা ভালো দেখা যাচ্ছে না, রেটিনায় ডিজিজ প্রসেস বেড়ে গেলে আমরা বুঝতে পারবো না, তাহলে কিন্তু সিমটমস না থাকলেও অপারেশন করিয়ে নেওয়া উচিত।
এবং ছানির ধরনের উপরে কিন্তু অনেক সময় সিমটমসটা ডিপেন্ড করে। যেমন একটু আগে আমরা পিক্টোরিয়ালে দেখছিলাম যে নিউক্লিয়ার স্ক্লেরোটিক ক্যাটারাক্ট, তাতে অনেক সময় অনেকটা বেশি ছানি হয়ে গেল, পেশেন্টরা বলে না আমার তো অসুবিধা হচ্ছে না। আবার অন দ্য আদার হ্যান্ড পোস্টিরিয়ার সাবক্যাপসুলার ক্যাটারাক্ট, যেটা ছানির লেন্সের একদম পেছনের সেন্টার থেকে শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু একটু ছানিতেই পেশেন্টের ড্রাইভিং অসুবিধা হয়, আলো স্ক্যাটার করে যায়, ভিশনের অসুবিধা হয়। তো সেসব ক্ষেত্রে কিন্তু শীঘ্রই অপারেশন করিয়ে নেওয়ার জন্যই পেশেন্টরা বলে। তাহলে দুটো জিনিস, এক পেশেন্টের কতখানি অসুবিধা হচ্ছে, দুই আপনার রেটিনা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। কারণ ছানি ছাড়াও গ্লকোমা থাকতে পারে, ছানি ছাড়া ডায়াবেটিক ড্যামেজ থাকতে পারে, এআরএমডি থাকতে পারে। আমাদের কিন্তু অ্যাজ এ ডক্টর আমরা কিন্তু জাস্ট ছানি অপারেশন নিয়েই ভাবি না, আমরা কিন্তু অনেকগুলো পারমুটেশন কম্বিনেশন করে পেশেন্টকে বেস্ট অপশনটা বলি যে হ্যাঁ আপনি অপারেশন করান বা একটু ওয়েট করুন। সুন্দর করে শুনলাম। ডক্টর পাল, আসছে আপনার কাছে। ধরুন একজন মানুষ প্রত্যন্ত গ্রামে রয়েছে, সে কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারে, বা ধরুন তার যদি খুব দেরি হয়ে যায় ছানি অপারেশন করাতে, সেই সুযোগ পেল না, একা বাড়িতে কেউ নেই, নিয়ে যাওয়ার কেউ নেই, সেটা যদি দেরি হয়ে যায় তাহলে কি কি ক্ষতি হতে পারে? প্রথমত জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে ভারতবর্ষে, আমরা ভারতবর্ষের হিসাবে, ইন্ডিয়ান হিসাবে গর্বিত। প্রথমেই আমি যেটা বলেছিলাম যে আমরা 140 কোটি লোকের মধ্যে গত বছরে সার্জারি হয়েছে প্রায় 1 কোটি। সারা পৃথিবীতে যদি 650 কোটি লোক হয়ে থাকে, সারা গত বছরে ছানি অপারেশন হয়েছে 2.5 crores। তো আমরা এই হিসাব যদি আমরা দেখি যে আগামী 5 বছরে কি হতে যাচ্ছে, যা ক্যাটারাক্ট অপারেশন হবে, যদিও ভারতবর্ষের জনসংখ্যা হচ্ছে সারা পৃথিবীর জনসংখ্যার 25% বা 4 ভাগের 1 ভাগ, ছানি অপারেশন কিন্তু সারা পৃথিবীতে যা হবে সমপরিমাণ ছানি হচ্ছে ভারতবর্ষে হবে। এখন এটা হওয়ার পেছনে কতগুলো কারণ আমরা যদি দেখি, আমাদের এখানে যে হেলথ ডেলিভারি সিস্টেম গড়ে উঠেছে, এটা গভর্নমেন্ট হোক, প্রাইভেট হোক, কর্পোরেট হোক, সোশ্যাল হোক, বা কিছু একটা দাতব্য চিকিৎসালয় বলি, ক্যাম্প মোডে হয়। আমরা এখন আর একটা জিনিস খুব প্রচার চলছে, সব কিছু হচ্ছে দুয়ারে, নট পলিটিক্যাল, আপলিটিক্যাল। দুয়ারে মিন্স যে যখন লোক আসছে না, আমরা চেষ্টা করি তার দরজায় হচ্ছে পৌঁছে দিতে। ভারতবর্ষে এই হেলথ কেয়ারটা এমন সুন্দরভাবে ডেভেলপ করছে যে একদম প্রত্যন্ত গ্রাম, প্রত্যন্ত অঞ্চল, সেখানে হলেও কিন্তু সেই পরিষেবাটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে একটা প্রশ্ন ডক্টর সুগত পাল রাইটলি বলেছেন, কিন্তু আমি এখানে আরো দুটো পয়েন্ট একটু অ্যাড করব। যে ছানিটা কেন করিয়ে নেওয়া উচিত। 1 নম্বর, করিয়ে নেওয়া উচিত, আমরা যা বাঁচছি, আমাদের যে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, লাইফ এক্সপেক্টেন্সি চেঞ্জ হচ্ছে, একটা হচ্ছে আমরা বলছি কোয়ালিটি অফ লাইফ। কোয়ালিটি অফ লাইফ কি, যে আমি ভালোভাবে হচ্ছে বাঁচবো, আমি ভালোভাবে বাঁচবো। আমি 3টে কারণ হচ্ছে ভালো দৃষ্টি, আমি আবারও বলি, একটা হচ্ছে শিক্ষার জন্য দরকার, শিক্ষা মানে শুধু পুঁথিগত শিক্ষা নয়, দ্বিতীয়ত হচ্ছে গুণগত মানের জন্য দরকার, এবং তৃতীয়ত হচ্ছে উপার্জনের জন্য দরকার। উপার্জন যে সব সময় আমরা টাকা পয়সার বিনিময়ে হয় না এটা নয়। আমার বাড়িতে যখন মা ঠাকুমা দেখি এটা রান্না করছেন বা এটা আনাজ করছেন, তার যে স্পিড, সেই স্পিডটা ছানি অপারেশন করলে পর, দৃষ্টি ভালো হলে পর অনেকটা হচ্ছে বেড়ে যায়। তো ভালো গুণগত মান একটু যদি ভালো দেখতে আমি পাই, সাধারণত বয়সের জন্য যে লাইফস্টাইল ডিজিজ, ডায়াবেটিস, হাইপারটেনশন, সেটাও অনেকটা কন্ট্রোল হয়। আপনি বলতে পারেন যে কথাটা তো অদ্ভুত লাগছে, কি করে হয়? যে আজকে ডায়াবেটিস, হাইপারটেনশন আমরা জানি, যদি আমরা একটু এক্সারসাইজ করতে পারি সেটা অনেকটা কন্ট্রোল থাকে। তো আমার যদি দৃষ্টিটা অস্বচ্ছ থাকে, আমি মর্নিং ওয়াকটাই করতে পারবো না, দুপুরবেলায় চলাফেরাই করতে পারবো না। অতএব এই মরবিডিটিটা আরোটা বাড়বে, এবং এর প্রতিফলনে যেটা পড়বে সেটা হচ্ছে গিয়ে যে তার কোয়ালিটি অফ লাইফটা হচ্ছে ডিটোরেট করবে, এবং অফকোর্স এটা তার লাইভলিহুডের মধ্যে হচ্ছে এফেক্ট করবে। তৃতীয়ত হচ্ছে যে কোনো কারণে, এত সব সত্ত্বেও, বিশাল একটা কিছু কারণ, অর্থনৈতিক কারণ তো হতে পারে না, যে বিশাল ভয় ছানি অপারেশন করলে আমার জীবন শেষ হয়ে যাবে। এবং এটাও তো ঘটনা, এটাও তো আমরা অস্বীকার করতে পারি না। যেটা বললাম, খুব বেশিও ভালো নয়, খুব কমও ভালো নয়। এখনও ভারতবর্ষে কিন্তু এবং সারা পৃথিবীতে কমপ্লিকেশন বলে একটা কথা আছে। ইট ডাজেন্ট গিভ গ্যারান্টি যে এটা যতই উন্নত প্রযুক্তির সার্জারি হোক, যতই ডাক্তারবাবু কেয়ারফুল হন, হাসপাতাল কেয়ারফুল হন, উন্নত মেশিন হোক, টেকনোলজি হোক, টেকনিক হোক, দেয়ার ইজ এন চান্স অফ কমপ্লিকেশন। তো আমি সেই দৃষ্টিটা হারাতেও পারি। এখন বেশি হয়ে গেলে মুশকিলটা হয় কোথায় জানেন? যে কোনো কারণে ছানিটা যদি ভেতরে থেকে যায়, ছানিটা ইটসেলফ একটা কারণ করতে পারে
যেটা অন্য মরবিডিটি তৈরি করে দিতে পারে। যেমন ছোট্ট একটা এক্সাম্পল, ছানিটা চোখের মধ্যে ফেটে গেল তো কি হলো, চোখের প্রেশার বেড়ে গেল, অসহ্য যন্ত্রণা, সহ্য করতে পারছে না, সেই ছানিটা কাটাতে হলো, কিন্তু আমি দৃষ্টিটা ভালো পেলাম না। মনে করুন যে ছানিটা থাকার জন্য চোখের ভেতরে আমরা যেগুলো এখন খুব কমন আসছে, যে একটা ম্যাকুলার ডিজেনারেশন বা ডায়াবেটিসের জন্য একটা চেঞ্জ বা গ্লোকোমার জন্য যেটা একটা চেঞ্জ, যার জন্য আমাদের দরকার চোখের ভেতরটা দেখার। এবার ছানিটা থাকলো, চোখের ভেতরটা দেখতে পারলাম না, যেটা আর্লি স্টেজে আমি ট্রিটমেন্ট করতে পারতাম, একটা রেটিনা ট্রিটমেন্ট, আমি আইটাকে স্টেবল করে দিতে পারতাম। রেটিনায় একটা ফুটো হয়ে গেছে, একটা সিম্পল জিনিস, লেজার করে নিয়ে আমি ফুটোটাকে বন্ধ করে দিতে পারতাম। আমি জানলামই না আমার ওখানে রেটিনার একটা ফুটো হলো, সেটা ডায়াগনোসিসের ব্যবস্থা হলো না, একটা রেটিনাল ডিটাচমেন্টে গিয়ে লিড করলো। মানে একটা ছোট্ট জিনিস যেটাকে আমি খুব সহজভাবে করে নিতে পারতাম, সেই জিনিসটাকে না করে আমরা জিনিসটাকে অনেক বড় করে ফেললাম। তো আমার আবেদন থাকবে, বিশেষ করে যারা দূরদর্শনের আজকে শ্রোতা, ছানি নিয়ে ভয়ের কিছু নেই। ছানিটা যদি থাকে, নিজেদের উন্নত জীবনযাপনের জন্য, নিজেদের লাইভলিহুড ক্লিয়ার করার জন্য, সে যে অংশের মানুষই হোক, সবসময় যে সব কিছু পয়সা দিয়ে হয় বা যতদিন বাঁচবো ভালোভাবে বাঁচবো, ছানি যদি থাকে ছানিটা করিয়ে নেওয়াই ভালো, বুদ্ধিমানের কাজ। বেশ, তবে বোধহয় তাহলে কি এই জায়গাটাতে কি মানুষের দ্বিধাটা একটু বেশি, এবং ছানির সাথে আমাদের ডক্টর রয় পল বললেন যে নানান ধরনের সমস্যা রয়েছে, ছানির সাথে গ্লকোমার সমস্যা বা প্রেশার বাড়ার সমস্যা আমরা নেব। তার আগে দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু শুনে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আপনার সমস্যাটা বলুন, আমরা শুনছি। হ্যাঁ, নমস্কার, আমি রজত কান্তি প্রামাণিক, কোলাঘাট পূর্ব মেদিনীপুর থেকে কথা বলছি। হ্যালো। হ্যাঁ, আমরা শুনছি, আপনার সমস্যাটা যদি বলেন। ম্যাডাম, অ্যাকচুয়ালি আমার 2023-তে ওই ম্যাকুলার হোল অপারেশন হয়েছিল, এবং ওই ম্যাকুলার হোল অপারেশনের মাস 2 পরেই আবার ওই লেফট আইতেই আবার ওই আপনার ক্যাটারাক্ট অপারেশন হয়েছে। কিন্তু অ্যাট প্রেজেন্ট যেটা দেখা যাচ্ছে, ওই অপারেশনের পরেই ওই বাম চোখের মানে ভিশনটা কমে গেছে, 6/24 এইরকম ভিশন চলে এসেছে। অ্যাকচুয়ালি মানে ধরুন যে লেটারটা আপনি এই মুহূর্তে আপনার প্রশ্নটা কি যদি বলেন। বলছি ওই ভিশনটা কি আর ফিরে আসবে না? বেশ, আপনি শুনতে থাকুন, সম্ভবত সাহায্য করার চেষ্টা করব। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, বলুন, শুনছি। হ্যালো। হ্যাঁ, আমি বলছি যে আমার বয়স 72 বছর, তো আমার চোখে ছানি অপারেশন হয়নি, কিন্তু বাঁ চোখটা বেশ ফ্ল্যাশিং হয়। আমি দুবার ডাক্তারবাবুকে দেখিয়েছি, ওনারা স্ক্যান করেছেন, কিন্তু সেরকম কিছু বলেছেন না, ভয়ের কিছু নেই। এখন আপনাদের কথা শুনে বেশ ভয় পাচ্ছি, কি করুন? বেশ, আমরা চেষ্টা করব আপনাকে একটু সান্ত্বনা দেওয়ার। আমি প্রথমতই বলি, আমাদের উদ্দেশ্যটাই অসফল হবে। আজকেই আলোচনা ছিল যাতে ভয় ভীতি মনের মধ্যে যে জিনিস আছে এটা কাটানোর জন্য। আমি জানি না আমরা দুই ডক্টর পাল এটা কি বললাম বা কি করলাম, বারবার করে আমরা বললাম যে ছানি কাটানো ভালো। আপনাকে যে ডাক্তারবাবু দেখেছেন উনি আপনার চোখের স্ক্যান করেছেন এবং উনি বলছেন যে আপনার চোখের ভয় নেই, তো সেটা চোখের ভয় নেই, এটা স্বাভাবিক, এর বাইরে তো আর অন্য কিছু থাকতে পারে না। আর ম্যাকুলার হোল নিয়ে ডক্টর পাল, হ্যাঁ, ওটা আসার আগে আমি আবার মনে করিয়ে দিই, একটু আগে ডক্টর রথীশ পাল যেটা বললেন, ছানি যদি বেড়ে যায়, এক, অপারেশনের কমপ্লিকেশনের চান্স বেশি, এবং দুই, চোখের ভেতরটা আমরা ভালোভাবে দেখতে না পেয়ে অপারেশন করার রিস্ক নিতে হয়। কাজেই এই দুটো জিনিস মনে রাখবেন, এবং ছানি কিন্তু পেকে যেতে দেবেন না। আরো আলোচনায় ফিরে আসবো, অনেক দর্শক বন্ধু অপেক্ষা করছেন, একটু সমস্যাটা শুনে নেব। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ, আমি বেলগাছিয়া হাওড়া থেকে নন্দা রায়পুরেল বলছি। 2018 সালের 25শে সেপ্টেম্বর আমার হঠাৎ চোখ কালো হয়ে যায় ডান দিকে, তো আমরা অন্ধকার দেখি। তার 6 বছর বাদে আমার হাই ব্লাড সুগার ধরা পড়ে। এখন আমার ব্লাড সুগারও নেই, কিন্তু ল্যাম্পের দিকে তাকালে একটা কুয়াশার মতো একটা সার্কেল দেখতে পাই। আমার প্রশ্ন, এটা কি ছানি? আর যদি ছানি হয়ে থাকে, শীতকাল ছাড়া অন্য সময় কি ছানি অপারেশন করা যায়? আর একটা প্রশ্ন হচ্ছে, আমি একটু লেখাপড়া আর পড়াশোনা একটু বেশি করি, মানে ম্যাগাজিন বা লেখালেখি একটু করে থাকি, এটা কি করা সম্ভব? অবশ্যই, আমরা নিশ্চয়ই আলোচনা করব। আরো একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, বলুন, শুনছি। নমস্কার স্যার। হ্যাঁ, আপনার সমস্যাটা যদি বলেন। ম্যাডাম, সমস্যা হচ্ছে বাচ্চার বয়স 7 বছর,
বাচ্চার বয়স 7 বছর, তার -9 পাওয়ার হয়েছে স্যার। এই বিষয়টা যদি ডাক্তারবাবু একটু পরামর্শ দেন, বেশ। এটা ইমপ্রুভ করা যাবে বাচ্চাকে। বেশ, আমরা প্রথম প্রশ্নে যাব যে হাই ব্লাড প্রেশার যে ভদ্রমহিলা বললেন ওনার সমস্যাটা নিয়ে একটু আলোচনা করা যাক। এবং উনি নানান ধরনের যে প্রশ্ন করেছেন যে হ্যাঁ, তো না, উনি সেকেন্ড জন ছিলেন, মানে যার হাই ব্লাড প্রেশার হয়েছিল, অন্ধকার দেখেছিলেন, ডায়াবেটিস হয়েছিল, এখন ভালো আছেন এবং কুয়াশার মতো দেখতে পাচ্ছেন। কুয়াশার মতো দেখতে পাওয়ার কিন্তু অন্যতম কারণ হচ্ছে ছানি, এবং উনি বয়স যেটা বললেন 72, যতদূর খেয়াল আসে, এটাও কিন্তু ছানির দিকে এগোচ্ছে। আমি আপনাকে বলবো আপনার চক্ষু বিশেষজ্ঞর পরামর্শ নিতে, কারণ ছানি ছাড়াও অনেক কিছুই হতে পারে, কিন্তু আপনি যে ধরনের সিমটমস দিলেন ছানি হওয়ার সম্ভাবনা বেশি। যদি রেটিনা ঠিক থাকে, ছানি অপারেশনের পরে কিন্তু আপনার দৃষ্টি ভালো হবে, এবং অপারেশন যদি দরকার লাগে, ডক্টর পালও আগে বলেছেন, আমিও বলছি, এখন প্রযুক্তিগতভাবে এত অ্যাডভান্স হয়ে গেছে, ছানি অপারেশন ব্যাক টু নর্মাল ইজ ভেরি কুইক। এখন কিন্তু শীতকাল আর গরমকালের ভেদাভেদ চলে গেছে। কেন? কারণ আগেকার দিনে বড় করে কাটা হতো, 1 মাস শুয়ে থাকতে হতো, চান করা যেত না। এখন কিন্তু সেই এটা নেই, এবং এখন কিন্তু ঘরে ঘরে ফ্যান, এয়ার কন্ডিশন, পাওয়ার কাট হওয়ার চান্স অনেক কম। এখন কিন্তু ব্যাক টু নর্মাল অনেক শীঘ্র। এখন কিন্তু শীতকাল এবং গরমকালের মধ্যে ভেদাভেদ আর নেই বললেই চলে। যেটুকু আছে আমার মনে হয় এখনও এটা কিছুটা মাইন্ড ব্লক, যে না গরমকালে করব না, শীতকালে করব। কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করছি, এটা কিন্তু একদমই ভুল ধারণা, মিথ, যে শুধু শীতকালে করলেই ভালো হবে। এবং এখন বেশিরভাগ হসপিটালে কিন্তু গরমকালেও হিউজ নাম্বার অফ ক্যাটারাক্ট হয়। বোঝাই যাচ্ছে এখন ছানি অপারেশন ডে কেয়ারের পদ্ধতি হয়ে গেছে, হসপিটালে থাকার কোনো ব্যাপার নেই। যে দ্বিতীয় ফোনে বাচ্চাটির সম্বন্ধে উনি বললেন, এটা আমার খুব প্রাণের প্রশ্ন, যার জন্য আমি ইচ্ছে করে বললাম যে আপনারা যদি আমাকে পারমিশন দেন আমি উত্তরটা দিই। আমরা বলি ব্লাইন্ডিং এজ, যে একজন ব্যক্তি 60 বছর বয়স, তার একটা কোনো কারণে কম দেখছে বা ব্লাইন্ড হয়ে গেল, সে বাঁচলো 70 বছর, 10 বছর হলো। একটা বাচ্চা 1 বছর বা 10 বছর বয়সে অন্ধ হলো, সে বাঁচলো হচ্ছে 70 বছর, 60 বছর তার অন্ধত্ব হলো। তার মানে কি, একজন বাচ্চাকে ট্রিট করা ইকুইভ্যালেন্ট টু 6 জন অ্যাডাল্টকে ট্রিট করা। আর আমার মনের কাছে আর একটা প্রশ্ন আপনি খুব প্রশ্ন করেছেন, যে আমার বাচ্চাটার চোখের পাওয়ার হয়ে গেছে -7 বছর বয়স, -9 পাওয়ার হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। আজ থেকে 4 বছর 5 বছর আগেও যদি হতো, আপনাকে হয়তো আমি কোনো সলিউশন বলতে পারতাম না। কিন্তু আজকে খুব সুন্দর সলিউশন বলছি। বিভিন্ন জায়গায় আপনি যাবেন, মায়োপিয়া ক্লিনিক হয়েছে, তার বিভিন্ন মেজারমেন্ট হচ্ছে, কন্টিনিউয়াস ফলো আপ হচ্ছে, তাতে কিছু ওষুধপত্র বেরিয়েছে। যেমন একটা আপনাকে বলে দিচ্ছি, লো ডোজ অ্যাট্রোপিন। লো ডোজ অ্যাট্রোপিন যদি কাজ না করে, তার সাথে আমরা একটা কন্ট্যাক্ট লেন্স আমরা ইউজ করছি। সেটা যদি কাজ না করে, তখন আমরা তার সাথে একটা স্পেসিফিক স্পেশাল টাইপের চশমা আসে, যেটাকে আমরা মায়োপিক গ্লাস বলি, সব এতে রয়েছে। এবং আপনারা বিশ্বাস করুন, এই গ্রুপটা এটা ভারতবর্ষে একটা এপিডেমিক আকারে আসছে। অতএব মাওবাদের কাছে এই জায়গাটা আমার অন্তত আহ্বান থাকবে এই দূরদর্শনের পক্ষ থেকে, যে 4 বছর 5 বছর বয়স যখন থেকেই হচ্ছে বাচ্চারা লেখাপড়া শেখে, অক্ষর জ্ঞান হয়, একবার টেস্ট করিয়ে নিন। এবং দরকার হয় মায়োপিয়ার, এই টিপিক্যাল টার্মসটা হচ্ছে মায়োপিয়া ক্লিনিক, তার কতগুলো টেস্ট আছে, কতগুলো সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, আপনি সেটার মধ্যে দিয়ে যেতে পারেন। এবং মোস্ট অফ দ্য ক্ষেত্রে 90% ক্ষেত্রে হচ্ছে পাওয়ার বাড়বে না, যে 10% বাড়বে। এখন রিফ্র্যাক্টিভ সার্জারি রয়েছে, 20 বছর 21 বছর 19 বছর হয়ে গেলে পর, সেটাও আপনি লেন্টিকুল সার্জারি বা আরও সহজ পদ্ধতিও রয়েছে, যে চোখের মধ্যে একটা কন্ট্যাক্ট লেন্স বসিয়ে দিয়ে সেটাকে আপনি নরমালে ফিরে যেতে পারেন। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি স্ট্রং মেসেজ দেওয়া গেল, কারণ শিশুরাই আমাদের সমাজের ভবিষ্যৎ। শেষ করার আগে খুব অল্প সময় রয়েছে, ডক্টর পাল, এই ব্যাপারে আরেকটা জিনিস বলবো মা বাবাকে। এখন কিন্তু বাচ্চারা মোবাইল অত্যন্ত বেশি সময় স্পেন্ড করে, এবং সেটা কিন্তু মাইনাস পাওয়ার বাড়ার একটা কারণ। তো আমি বলবো আপনার বাচ্চাদেরকে এনকারেজ করুন বাইরে সময় কাটাতে, বাইরে খেলাধুলো করতে, যাতে অ্যাকোমোডেশন, মানে মোবাইল দেখতে গিয়ে আমরা যে অ্যাকোমোডেশন করি, তার থেকেও কিন্তু মাইনাস পাওয়ার বেড়ে যায়, সেইটা যাতে না হয়, বাইরে সময় কাটান। আর আরেকজন প্রশ্ন করেছিলেন, আমি ছোট্ট করে বলে দিই, যার ম্যাকুলার হোল সার্জারি হয়েছিল। ম্যাকুলার হোল সার্জারি
আমাদের ফোকাল পয়েন্টটা নষ্ট হয়ে গিয়েছিল, এবং আপনাকে কিন্তু ডাক্তারবাবু অনেকটাই দৃষ্টি আপনাকে ফিরিয়ে দিয়েছেন, এবং এই ধরনের ছানি অপারেশনের পর ছানি পড়ে সেটাও আপনার অপারেশন হয়ে গেছে, এবং আপনি 6/24 যে ভিশন ফেরত পেয়েছেন, এটা কিন্তু আপনাকে কার্যক্ষমতা ফিরিয়ে দিয়েছে। বেশ, সব আমরা এতে আজকে, কিন্তু আমরা পুরো ভিশন দিতে পারি। আলোচনাটা আরো একটু এগোতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু সময়ের কাছে আমরা বাধা পড়ে গেছি। আগামী 6 মে 6ই মে যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে তার বিষয় হলো অ্যাজমাতে ভালো থাকার উপায়। বিশেষজ্ঞরা রয়েছেন ডক্টর অমিতাভ সেনগুপ্ত এবং ডক্টর রোহিত কাপুর। সঞ্চালনায় থাকছেন ডক্টর অগ্নিমিতা গিরি সরকার। এবং শেষ করার আগে অবশ্যই বলবো যে ক্যাটরাক্ট সার্জারি কিন্তু আজকে একটা পার্সোনালাইজড জার্নি, এবং নিজস্ব জার্নি, প্রতিটা চোখ আলাদা, প্রতিটা জীবন আলাদা। সুস্বাস্থ্যে আসার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন। সমস্ত সঙ্গীতের উৎস কিন্তু লোকসঙ্গীত। এক পিড়িতে শিব শ্মশানবাসী। আপনার বোনের সঙ্গে তো মাধুকরী করেছেন, আবার ট্রেনেও গান করেছেন, কলকাতা থেকে চলে গেলেন আমেরিকা।